রাম সীতা গেল বনবাসে কৌশল্যা জননী কাঁদে মরমে মরিয়া মরি হায় রে চোখের জলেতে বুক ভাসে মনীষ কেসেন ঘরকে পিটছে এক্ষুনি শুনে ফেলবে শোনো তো লজ্জা লাগে না মরণ আর কি লজ্জা সেই লজ্জার মাথা তো আমি কবে খেয়ে বসে আছি রে লোকাই ওই তোর গান যে আমার সব লজ্জার মাথা কে নিয়েছে রে লোকাই হাসি সেই প্রীতম দিনের সেই ওই গানটা ওই গানটা আমার শিখিয়ে দিবি না কাই ওই যে কাজলা কালো বন্ধু আমার আসবি কবে বল আমি পালাই এই কেনে 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 ছাড় 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 ভয় লাগছে মরণ এই শোন কেনে ছেড়ে দে মারিস তোর শরীরটা কি গরম হবেই তো আর দিন যে একেবারে তুষের আগুন জ্বলছে আগুনটা নিভিয়ে দে না কেন লাগাই দাদুকে পেকারান্তরে তোর সঙ্গে আমার বিয়ের কথাটা বল তুই বল না কেনে আচ্ছা এবার মাঘ মাস আসলে আমি নিশ্চয়ই বলবো এই লাগাই ওই পেয়ারাটা খেলি নে মনসার ভাষণে এসাল দিয়ে ফেরার পথে খাবো তুই ওই রাস্তার ধারে
ঠিক তেঁতুল তলায় দাঁড়িয়ে থাকবি, আর তখন তোকে প্রেসার দেবো, আর কানে কানে বলবো, কি বলবি? ওরে কাজলা কালো বন্ধু আমার আসবি কবে বল, কাজলা কালো বন্ধু আমার আসবি কবে বল, আসবি কবে বল রে কাজলা, আসবি কবে বল, আসবি কবে বল রে কাজলা, আসবি কবে বল, কাজলা কালো বন্ধু আমার আসবি কবে বল, ওরে কাজলা কালো বন্ধু আমার আসবি কবে বল। তোর বিহনে মোর নয়নে ঝরে আখি জল রে কাজলা, ঝরে আখি জল, তোর বিহনে মোর নয়নে ঝরে আখি জল রে কাজলা, ঝরে আখি জল, আসবি কবে বল রে কাজলা, আসবি কবে বল, আসবি কবে বল রে কাজলা, আসবি কবে বল, কাজলা কালো বন্ধু আমার আসবি কবে বল, ওরে কাজলা কালো বন্ধু আমার আসবি কবে বল। ইয়াদরি শোন শোন শোন, মুরগি ধানের মুরগি আমি রেখেছি ভরি, আসবি বলে গড়িয়ে দিলাম কাঁঠাল কাঠের পিড়ি, মুরগি ধানের মুরগি আমি রেখেছি ভরি, আসবি বলে গড়িয়ে দিলাম কাঁঠাল কাঠের পিড়ি, যখন মনে পড়ে পরাণ আমার রয় না ঘরে, যখন তোর মনে পড়ে পরাণ আমার রয় না ঘরে, তুই না আসিলে পরে জৈবন বিফল, তুই না আসিলে পরে জৈবন বিফল, আসবি কবে বল রে কাজলা, আসবি কবে বল, আসবি কবে বল রে কাজলা, আসবি কবে বল, কাজলা কালো বন্ধু আমার আসবি কবে বল, ওরে কাজলা কালো বন্ধু আমার আসবি কবে বল, ওরে কাজলা কালো বন্ধু আমার আসবি কবে বল। মরণ মুখ পোড়া ছড়া ভালোবাসা গান গাইতে পারে, অথচ ভালোবাসা কথা বলতে তার যত একেবারে মরণ। ওই তার হাতটা ও শরীরটাকে তুলতুলে নরম, একেবারে যেন মুভির পাড়া। কোথায় কোথায় এই লকায় আর ওদিকে ওই চটা, হ্যাঁ একেবারে ওই আকাশ আর পাতাল একেবারে ফাড়া। আমার লকাই হলো গিয়ে ওই পূর্ণিমের চাঁদ, আর ওই চটা চটা হলো জ্যান্ত মিটমিটে পোকা। ওরে কাজলা কালো বন্ধু আমার আসবি কবে বল, কাজলা কালো বন্ধু আমার আসবি কবে বল, আসবি কবে বল রে কাজলা, আসবি কবে বল, আসবি কবে বল রে কাজলা, আসবি কবে বল, কাজলা কালো বন্ধু আমার আসবি কবে বল, কাজলা কালো বন্ধু
রাগ করিস না মাইরি, দেখলাম কি দেখলি জ্যাংরা? তোর শরীরটা নরম শক্ত। মরণ লজ্জাও করে না তোর? হ্যাঁ আদুরি আদুরি, হ্যাঁ দেখাচ্ছি দেখাচ্ছি আজকে তোকে আমি। হ্যাঁ এতদিন ক্ষমা কান্না করে তোর এই যত আশকারা দিয়ে তোকে করে মাথায় তুলে দিয়েছি। আজ যদি আমি একটা বিদ না করতে পারি, আমার এই আদুরি নামটাই পাল্টে দিস জটা। বাবার পুরো শিবে দিব্যি করে বলছি, এই বিয়ের আগে তোর গায়ে আর হাত দেবো না। কি বললি? দেবো না তোর গায়ে হাত, যতদিন যতদিন তোর সঙ্গে আমার বিয়ে না হয়। মরণ তোকে বিয়ে করবো আমি। কেন আমি তোকে বিয়ে করব? এই আমাকে একটা জিনিস এনে দিবি জটা। কি কি আদুরি? ফুলেন শাড়ি না, ফুলেন তেল না, রেশমি চুড়ি? খুব বড়। তবে কি আদুরি? ওই একটা একছড়া বেতের দড়ি। দড়ি দিয়ে তুই কি করবি? গলায় দিয়ে ঝুলে পড়বো। ওই দড়িটা তুই লোকাই জানতে বলিস আদুরি? জটা জটার ঘরে তোকে যেতে হবে আদুরি। এই কথাটা তুই মনে রাখিস। কে রে, জোর করে নিয়ে যাবি নাকি? না, তোর দাদু আমাকে জোর করে আমার ঘরে দিয়ে আসবে। কেন ওই বুড়োকে তুই টাকা ধার দিয়েছিস বুঝি? তা কেন? এই বাড়িটাও আমি লিখে দেবো বুড়োর নামে। কার? ওই দাদুর নামে? না, তোর নামে। এই বিয়ের কথাটা পাকা হয়ে গেলে একেবারে আমি রেজিস্ট্রি করে দিয়ে আসবো, বুঝেছিস? ভালোই হবে। তোর এই বাড়িটাকে ধুয়ে আমি একেবারে বাড়ি দেওয়া জল খাবো রে, জল। আসুক আজকে বুড়োর দেখাচ্ছি মজা। আসুক। কদমের তলায় বাঁশি বাজায় কে? এই কেষ্ট কি তোর মনের কষ্ট ঘোষাতে পারবে না মনে করেছে? কেন পারবে না? অস্কত বলি শোনো শোনো অসবতী শোনো সতী মনের কথা কই তোরা তো সকলে সুতো আনতে গেছিলিস তো গঞ্জে, কই সুতো কই দে? সুতো তোর সুতো গলে জল। এই তার মানে তাহলে বলি শোন, ওই সুতোর দোকানে সুতো আনতে গেলাম, দোকানদার বললে সুতো নেই, পাশেই ছিল শালা আফগানি মদের দোকান, টাকা কটা ফেলতেই ব্যাস এই বোতলটা বার করোনার কি? এই সরা 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 সরা, সুতো কেন টাকা দিয়ে করে মদ গেলে এসেছে? না না, সবটা গেলে লাই রাধে, অর্ধেকটা ফেরত দিয়ে আসে, যাই দেখ। সরা 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 বলছি। তা হ্যাঁ রে বুড়ো, তা জটাকে তুই কি বলেছিস রে? কি বলেছি? বলেছি লাদলির সঙ্গে তোর বিয়ে দেবে। আর এদিকে লোকাই যে বলছিল তোকে বিয়ে করবে বলেছে। বলি একটা কটাকে তোরা কজনে মিলে চট কাটবি রে? এক চোটে না কারণে সারা দু চোটে কাটবে। মোর বয়ে কলসির পরে
একবার ল খাই, একবার ল খাই, আর একবার না না না, তাহলে তো বড় ভুল হয়ে গেল। এই দেখ শোন আদরে, কোন শালার সঙ্গে আমি তোর বিয়ে দেবো। দাদু আমি শালা মেরে বলে কুকুর নই, তোকে আমি বিয়ে কর। ওরেন শিবু ভাইকে দেখেছো মদন চাচা? ওরে বাবা, দেখি নাই আবার, সেই পাবলা তলায় গিয়ে বসে আছে। ভাই আর ভাইয়ের বউ কলকাতা চলে যাওয়ার পর থেকে বাবু কারোর সঙ্গে আটই কাটছে। সে কি? আরে সেই কথা বলতে যেই সে কি কুরুক্ষেত্র কাণ্ড রে বাবা। দাদু শিগগিরি শিগগিরি বোতল লুকাও, শিবু ঠাকুর আসছে। শিবু ঠাকুর কিন্তু একদম মদ খাওয়া পছন্দ করে না। লুকো লুকো লুকো। বিনাশ করেছে। মাতনকা, তাকে আমি পালিয়ে যেতে চাইছো আমার কাছ থেকে? না শিব ঠাকুর না, হ্যাঁ বুড়ো মানুষ তো আত হয়েছে তাই। রাত, সারা দেশের গাঁগুলোতে এখন অনেক রাত, অথচ ওরা শিবু ভাই, শিবু ভাই মানে আমি কলকাতা থেকে আজই ফিরেছি। একটা ইন্টারভিউ ছিল, আসবার সময় হাওড়া স্টেশনে ইন্দ্র ভাইয়ের সঙ্গে দেখা হলো। এই ইন্দ্রর সঙ্গে দেখা হয়েছে? মাতনকা, মাতনকা, আমার ইন্দ্রর সঙ্গে দেখা হয়েছে, আমার ইন্দ্রর সঙ্গে আমার ইন্দ্রর সঙ্গে দেখা হচ্ছে। এই কি বললো ইন্দ্র? গায়ের কথা, মায়ের কথা, আমার কথা, নিশ্চয়ই সে তার ভুল বুঝতে পেরেছে। মানে আচ্ছা কামাল, বল কি বললো সে? কিছু বলেনি। মাতনকা, ওটা দাও, শিক্ষা করো না। ওটা দাও। শিবু ভাই, সামনে থেকে তোরা সবাই শালা ইন্দ্র, লেখাপড়া শিখে গাকে ছেড়ে মাকে কাঁদে, মাটিকে মানুষকে ঘেন্না করে চাকরি করতে শহরে চলে যাবি। তোদের দেখলে সালামের মাথায় রক্ত উঠে যায়, রক্ত বেরিয়ে যা। তোদের কাউকে চাই না, কাউকে না, কাউকে না। শিব ঠাকুর, শিব ঠাকুর আমি চাই আমার এই মাতনকাকে, এই আদরিকে, যারা যারা কোনোদিন আমার ছেড়ে যাবে না। আমি কাল সকালে তোমার সঙ্গে দেখা করবো শিবু ভাই, এখন যাই। আমিও যাই আদরে। উঠানে জালটা শুকোচ্ছে, যে তুলতে হবে। মাতনকা, আগে তুলতে হবে। জাল তোমরা সব তুলতে হবে, সব তুলতে হবে। আদরে তোদের বাড়িতে ওটা কত পাওয়া যাবে? ডিম। ডিম হ্যাঁ, মুরগির ডিম। কি প্রেসিডেন্ট খুঁজতে বাবুর দরকার। হ্যাঁ, এই নাম মানে হচ্ছে। কি খুঁজতে এসেছো মোড়ল? মুরগির ডিম না জ্যান্ত তাজা দুটো মুরগি? তাজা বলেছেন। ওই হারকিস্তা প্রেসিডেন্ট বাবু না হারে হারে বদমাইশ। পারবো না আমি ডিম খুঁজতে। যার দরকার হয় সেই ডিম খুঁজে নেবে। এই শিবু ভাই, কাল সকালে 2 টাকা হবে। এই না 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 না, পরশু সকালে আমি ফেরত দিয়ে দেব। তাহলে কথা হলো কাল সকালে 2 টাকা। আদরে জল নিয়ে তুই ঘরে যা। তুমি তুমি কোথায় চললে শিব ঠাকুর? মদ খেতে আমার আরো অনেক মদ চাই। না, আর আমি তোমাকে মদ খেতে দেবো না শিব ঠাকুর। তোমাকে আমি কিছুতেই আর মদ খেতে দেবো না। না তুমি তুমি আমাকে মারলে শিব ঠাকুর। রাত, সারা দেশের গাঁগুলো এখনো ঘুমোচ্ছে। শিব ঠাকুর কি চাও তুমি? আমি চাই একটা ফুটো
ফুটন্ত সকাল। ওম জবাকুসম শঙ্কসং কাশ্যপেয়ং মহাদ্যুতিম ধ্যান্তারিং সর্বপাপগ্নং প্রণতস্মি দিবাকরম। পাগল করে দেবে, সে আমাকে একেবারে পাগল করে দেবে। যে অমানুষটা ছোটবেলায় আমাকে নিয়ে খেলা করতে চেয়েছিল, সে অমানুষের সঙ্গে কিনা আমাকে সিনেমা, থিয়েটার, বাজার যেতে হবে, ইংরেজি শেখার স্কুলে ভর্তি করে দেবে সে অসীম। আর আমি তার সঙ্গে যাব না বলেছি বলে ও আমার গালে চড় মেরে বললে তোমাকে অসীমের সঙ্গে যেতে হবে। না, আমি তার সঙ্গে কোথাও যাব না। অবশ্যই এক কথা। কেন বলবো না? আমি মেয়ে মানুষ, যার সাথে আমি জীবনে কোনোদিন কথাই বলিনি, তার সঙ্গে কিনা আমাকে সিনেমায় যেতে হবে। ও তুমি সিনেমায় যাচ্ছ না সাবিত্রী, তুমি যাচ্ছ ইংরেজি শিখতে। বেশ তো, তাহলে তুমি আমাকে নিয়ে চলো। আমি? আরে আমার সময় কোথায়? অফিসে নতুন চাকরি, অফিসের সমস্ত দায় দায়িত্ব আমার মাথার উপর। 1 মিনিট লেট হয়ে গেলে অফিসের ম্যাক্সিমাম। কি ব্লাউজ পরেছো তুমি? কাল যে ব্লাউজটা তৈরি করে এনে দিলাম সেগুলো আমি পড়তে পারবো না। কেন? সেটা পড়তে আমার ভীষণ লজ্জা করবে। শোনো সাবিত্রী, এটা গান নয়, তোমার এই লজ্জা টজ্জা শিখে তুলে রাখো। এটা গান নয়, এটা একটা কলকাতা শহর। তাছাড়া আমি একজন অফিসার। অফিসারদের একটা আলাদা সোসাইটি আছে। তাদের ঘরের মেয়েরা গোলা বইয়ের মতো ঘোমটা দিয়ে ঘরের কোণে বসে থাকে না। তারা নাচ গান জানে, লেখাপড়া জানায়। তারা স্বামীর বন্ধু বান্ধবদের সঙ্গে পার্টিতে যায়, পিকনিক করতে যায়, হই হুল্লোড় করে সবার মন ভরিয়ে দেয়। আমাকেও কি তুমি তাই করতে বলো? ও শিওর। একবার সে ফেলে আসা দিনগুলোর কথা মনে করে দেখো তো, কত লাজুক ছিলে তুমি, কত সংকট ছিল তোমার। বটঠাকুর হাসতেন তোমার গোবেচারা চেহারা দেখে, মা বলতেন আমার ছোট ছেলে আমার বংশের মুখ উজ্জ্বল করবে। আর আজ একবার আয়নার সামনে ভালো করে দাঁড়িয়ে দেখো তো, তোমার সেই লজ্জা, সেই সংকোচ কত ম্লান হয়ে গেছে। তুমি কি আমাকে জ্ঞান দিচ্ছ? তোমাকে জ্ঞান দেবার মতো বিদ্যে আমার কোথায় বলো? তাহলে যা বলছি তাই তোমাকে করতে হবে। অসীম 2 দিন এসে ফিরে গেছে। আজ যদি সে এসে ফিরে যায় তাহলে আমার প্রেস্টিজ বলে কিছু থাকবে না। মনে রেখো, অসীম আমার বস। তার উপর নির্ভর করছে আমার চাকরি, জীবনের উত্থান পতন। কারণ আমি তারই আন্ডারে চাকরি করি। তুমি করো, আমি করি না। অর্থাৎ সীমা তোমার ছাড়িয়ে গেছে। সামান্য একটা গাইয়া মেয়ে যে নাম লিখতে গেলে যার হাত খাবে, তার কিসের এত অহংকার? তোমার মনে রাখা উচিত, তোমার 14 পুরুষের ভাগ্য যে আমার মতো ছেলের সঙ্গে তোমার বিয়ে হয়েছে। কান্না, রান্নার লজ্জা, এছাড়া তো কিছুই জানো না। জীবন সম্বন্ধে কতটুকু চেনো, ভবিষ্যৎ সম্বন্ধে কতটুকু সচেতন। এই বইয়ের কান্না দেখে লাইফ গল্প করার মতো ইডিয়েট আমি নই। আমি তোমাকে লাস্ট ওয়ার্নিং দিচ্ছি। আমার স্ত্রী হয়ে আমার কাছে থাকতে হলে আমার প্রত্যেকটা কথা তোমাকে মেনে চলতে হবে। ইন্দ্র, অসীম আসছে, চোখের জল মোছো, ও যেন কিছু বুঝতে না পারে। ভেতরে আয় অসীম, কথা বলবে। চৈতালি রাতে প্রণয় হয়েছে নিভৃতে, বিজনে তোমার সাথে যত কথা হৃদয় মাঝারে, ঝরনার বেগে ঝরিল কি করে, কত আহ্বান সঞ্চিত ছিল নয়ন পথে প্রেমেরও সাথে। আরে বাস, অসময়ে এসে অসুবিধে করলাম নাকি? না না, অসুবিধা আর কি, উনি তো অফিসেই বেরোচ্ছিলেন। আশ্চর্য। আরে আশ্চর্য কেন? আমি অফিসে যাব না? আরে বাবা, সেজন্য হয়নি। আশ্চর্য হচ্ছে বৌদিকে হাসতে দেখে, আমার সাথে কথা বলতে ও দেখে। এই কথা। আরে তুই সেদিন চলে যাবার পর সাবিত্রী আমার কাছে কাঁদতে বসে গেল। কেন? কেন আবার? তোর সাথে কথা বলতে লজ্জা পেয়েছিল। কি গো, নিজের মুখে বলো না কথাটা। হ্যাঁ ঠাকুরপো, সেদিন আপনি চলে যাবার পরে আমার মনটা ভীষণ খারাপ হয়ে গেছিল। এই টাইম হয়ে আসছে, আমি চলে আসেম। আরে দাঁড়াও ব্রাদার, দাঁড়াও। এত গুড বয় তোমাকে হতে হবে না। প্রমোশন তো আমার হাতে, শুধু পার্মানেন্ট হতেই যা দেরি। সে তো আমি জানি রে অসীম, এদিকে তোদের যে টাইম হয়ে গেল। হোক, ওখানে যে ইংরেজি শেখাবে তার 10 গুণ আমি শিখিয়ে দেবো। নাকি বলেন বৌদি? সে তো বটে, সে তো বটে। ঠিকিয়ে দেবে। কিন্তু সেদিন
ওই মিসেস মিত্র বলছিলেন কি সুন্দর দেখতে আপনার বন্ধুর ওয়াইফ। চা সিরিয়াস ব্ল্যান্ডার কি হলো? আরে বাইরে দাঁড়িয়ে আছে কে ঠাকুরপো? ঝি চাকর রাধুনি। কত কষ্ট করে যে ম্যানেজ করেছি তার ঠিক আছে। ও বাবা, একসঙ্গে 3 জন? আরে বাবা 3 জন নয় 1 জন। তবে যে বললে ঝি চাকর রাধুনি, ঠিকই বলেছি, আই এম কারেক্ট। একাই 3 জনের কাজ করতে পারে। আচ্ছা। ভেরি গুড বয়। 7 চোরের আনে জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ পর্যন্ত যাকে বলে অলরাউন্ডার। নামটাও নাইস, হ্যাঁ পরিমল। পরিমল? হ্যাঁ, পরি বলে ডাকলে ওই ফেমিনাইন জেন্ডার, আর সবটা বললেই ম্যাসকুলাইন। পরি বাবা পরিমল। নমস্কার বাবু। নমস্কার মেম সাহেব। না না, আমাকে মেম সাহেব বলতে হবে না। হবে বৌদি হবে। সাহেবের ওয়াইফকে মেম সাহেব না বললে আমাদের সোসাইটির নিন্দা হবে। ইন্দ্র তোর যদি কিছু জিজ্ঞাসা করার থাকে করে নিতে পারিস। তোমার নাম কি? আগে পরিমল দত্ত। বাড়ি কোথায়? বর্ধমান। প্রপার টাউন? আগে ইন্দ্র বাংলায় বল, লেখাপড়া জানে না। আগে জানি, খুবই সামান্য, ইংরেজি কথা বুঝতে পারি না। গায়ের ওই ছোট স্কুলে। থাক বুঝেছি। পরিমল, আমার সঙ্গে বাড়ির ভেতরে আয়, তোকে তোর কাজ বুঝিয়ে দিয়ে আমি অফিসে বেরিয়ে যাব। অসীম, আমি গেলাম ভাই। সাবিত্রী স্কুল থেকে ফিরে এসে বেয়ারাকে বাজারে পাঠাবে। আয় পরিমল, আমার সঙ্গে চলে আয়। চলুন স্যার। ননসেন্স। ওপরে ওঠার স্বপ্নে বিভোর, চাকরি আর প্রমোশনের চিন্তায় এতই মুশকিল যে ফুলের মতো, আই মিন জাস্ট লাইক এ লটাস, পদ্ম ফুলের মতো সুন্দর বউটার দিকে অপূর্ব আকাশ রঙের বাতাল বুনন শাড়ি, নয়ন দিকের নীলচে যতই জ্বলে তোমার মুখটা যেন সদ্য ফোটা পদ্ম। কি ঠাকুরপো? আমি কোন সম্বন্ধে? আপনি নয়, মেয়ে। মনে পড়ে সাবিত্রী, সেদিন এক সন্ধ্যালী সন্ধ্যায় তুমি ওই নয়ন দিকের জলে গা ধুচ্ছিলে, আর আমি সব কথা আমি ভুলে গেছি। তুমি ভুলে গেল? আমি ভুলিনি সাবিত্রী, আর ভুলিনি বলে তোমার স্বামীকে চাকরি করে দিয়ে 3000 টাকা দিয়ে ফ্ল্যাট দিয়ে ওই গায়ের বাড়ি থেকে তোমাকে তুলে নিয়েছে, খাঁচায় বন্দি করে রেখেছি। তোমার স্বামীকে সব কথা তাতে কোনো লাভ হবে না, কারণ যে মধুর স্বাদ তোমার স্বামী একবার পেয়েছে, আর এই চাকরি, ফ্ল্যাট, হায়ার সোসাইটি, বাকি তোমার সে একটা কথায় হারাতে চাইবে। আপনি এত নীচ থেকে না টললে তোমার এই ভাসুর ঠাকুরের উঁচু মাথাটা আমি নিচে নামিয়ে দিতে পারতাম না। সাবিত্রী, তুমি কি শুনেছ তোমার শাশুড় ঠাকুর আবার সত্যি সত্যি মদ খাওয়া ধরেছে? তুমি কি শুনেছ তোমার শাশুড়ির চেহারাটা কঙ্কাল হয়ে গেছে? আমি কিচ্ছু বিশ্বাস করি না। আমিও করি না সাবিত্রী। তোমার মতো একটা সুন্দর প্রাণ চঞ্চল হরিণী ওই ইন্দ্রের মতো একটা ইডিয়ট কবে সুখী হয়েছে। চলে যান আপনি এখান থেকে, এক্ষুনি চলে যান। শাড়িটা তো ভারী সুন্দর। খবরদার আপনি আমার শাড়িতে হাত দেবেন না। ব্লাউজটা ঠিক মতো ফিট করেনি, ঠিক মতো দেখা যাচ্ছে না। বেরিয়ে যান, এক্ষুনি এখান থেকে বেরিয়ে যান। আপনার লজ্জা করে না? লজ্জা তো তোমার করবে সাবিত্রী, যেদিন তোমার ওই লজ্জার করবে। সাবিত্রী, আমি মানি ব্যাগটা ফেলে গেছি। বেবি দেখুন তো বৌদি, ওর যা ভুলো মন। আরে যা বলেছিস, বাসে ভাড়া দিতে গিয়ে দেখি না আমার ব্যাগে পকেটে মানি ব্যাগ নেই। মানিব্যাগ তুমি নিয়ে গেছো? তার মানে ও ঘরে আমি নিজে তোমার পকেটে মানিব্যাগ দিয়েছি। ও ইয়েস মনে পড়েছে। তাহলে আর কি, সাডেনলি পিক পকেট। সর্বনাশ, ওতে যে অনেক টাকা ছিল। আরে যাক ব্রাদার, যা গেছে তা যেতে দাও। এই নে আমার মানি ব্যাগ।
আর কাল থেকে আমার গাড়ি করে অফিসে যাবি। অফকোর্স খুব শীঘ্রই তোকে একটা আমি গাড়ি দেওয়ার ব্যবস্থা করছি। তোর ঋণ আমি জীবনে ভুলবো না অসীম। বাজে বকিস না তো, যেমন তুই তেমনি বৌদি। বলে কি আপনি আগে আর ভালো লাগছে না, তুমিই বলবে। ভেরি গুড, আই এম ভেরি হ্যাপি। সালাম সাহেব, কি ব্যাপার? আপনাকে একজন ডাকছে। যাও ভদ্রলোককে ভেতরে পাঠিয়ে দাও। আচ্ছা সাহেব। চাকর বাকরদের সঙ্গে তুই তো গাড়ি কথা বলবি ইন্দ্র, সেটা বাপের বয়সী হলেও এটাই নিয়ম। ও আজ আমার 10 মিনিট লেট হয়ে যাবে। আরে কামাল না? কেমন আছিস ইন্দ্র? ভালো আছি, তুই কোত্থেকে? বাড়ি থেকে। ভালো আছিস অসীম? হ্যাঁ ভালো আছি, কিন্তু কি ব্যাপার হঠাৎ গ্রাম থেকে? গায়ে সবাই কেমন আছে কামাল ভাই? আমার মা, আমার বাবা, বড় ঠাকুর। সাবিত্রী, দয়া করে চুপ করো। বল কামাল, কি বলবি? তোকে গায়ে ফিরে যেতে হবে ইন্দ্র। মানে? তোরা চলে আসার পর থেকে শিবু ভাই মদ খেতে ধরেছে। তোর মা শরীর খুব খারাপ। আমার চাকরি পাওয়াটা তো খুব হিংসায়, তাই না কামাল? ইন্দ্র চুপ কর! মিথ্যে কথা বলে সেন্টিমেন্টটা শেষ করে দে। তোরা আমাকে উইক করে দিতে চাস? তোরা কি ভেবেছিস তোদের গায়ে খোঁজ চলে স্কুলে আমি মাস্টার হতে চলেছি? ইন্দ্র, তুই কি পাগল হয়ে গেছিস? চাকরি পেয়ে তুই দিনকে রাত মনে করছিস? তবু যদি ওই চাকরির জন্য হন্য হয়ে না ঘুরতিস। না, চাকরির জন্য আর আমি ঘুরবো না। চাকরি আমি পেয়ে গেছি। কে দিলে? শিবু ভাই আমার জ্ঞানচক্ষু ফিরিয়ে দিয়েছে। আমি বুঝতে পেরেছি চাকরি আসে বসে থেকে পশ্চিমবাংলার যুব সমাজ আজ কম হয়ে গেছে। তাই আমরা গৌরীপুরের ছেলেরা ঠিক করেছি চাকরি আসে বসে থেকে জীবনের মূল্যবান দিনগুলো নষ্ট করব না। তা কি করবি? করবো নয় করছি। কি করছিস? চাষ, ব্যবসা। হাসতে তোদের লজ্জা করছে না? দেখছিস না সারা পশ্চিম বাংলার কৃষক আজ কত পিছনে পড়ে আছে। গোটা ব্যবসা বাণিজ্য আজ বাঙালিদের দখলে। নিজের কাজ পরকে দিয়ে আমরা যদি গ্রাম থেকে শহরে আসি চাকরি করতে, তাহলে কে বাঁচাবে এই গ্রামকে? কারা রক্ষা করবে মা মাটি মানুষকে এই দুরন্ত অবক্ষয় থেকে? যাত্রা হচ্ছে, যাত্রা। হ্যাঁ, যাত্রায় শুরু হয়েছে আজ নবচেতনা। ভারতের প্রায় সবটুকু মাটি গ্রামের গন্ডি দিয়ে ঘেরা। গ্রামই তোমাদের নগর সভ্যতার পবিত্র সুতিকাগা। কামাল, আজ তোমরা গ্রামে ফিরবে না জানি, আমি জানি আজ তোমরা গ্রামে ফিরবে না। কিন্তু একদিন না একদিন তোমাদের মতো অসংখ্য নগরবাসীকে ক্লান্ত রিক্ত হয়ে গ্রামে ফিরতেই হবে। গ্রামে ছায়া আছে, গ্রামে মায়া আছে, মাটি মায়ের বুকে শস্যের সম্ভাবনা আছে। তাই সবুজ বিপ্লবের নবযাত্রার মিশনে নগর সভ্যতাকে সামিল হতেই হবে। ননসেন্স! আরো 5 মিনিট লেট করে দিয়ে গেল। অসীম, আমি বেরিয়ে পড়লাম। সাবিত্রী, আমি গেলাম। চলো সাবিত্রী। দাদা, আপনার কোনো ভয় নেই বৌদি? চলুন চলুন পাপিয়া পাখিটায় মৌহা গাছের শাখায় বসে ঘুরতে গেল বুঝে, কারণ তোর সামনে জ্বলছে দুটো ভয়ঙ্কর চোখ। পাপিয়ার দিকে শিম শিম করে এগিয়ে আসছে একটা পাহাড়ি অজগর। চিত্রা, চিঠি। পাপিয়ার মন আজ পিউ পিয়া দেখে যায়। পাপিয়ার মন আজ পিউ পিয়া দেখে যায়। বুকের বকুল মন বেকার পড়শন ঝিরি 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 কেটে যায়। পাপিয়ার মন আজ পিউ পিয়া দেখে যায়। বুকের বকুল মন বেকার পড়শন ঝিরি 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 কেটে যায়। পাপিয়ার মন আজ পিউ পিয়া দেখে যায়। কাজলা কালো বন্ধু আমার,
আসবি কবে বল, আসবি কবে বল রে কাজলা, আসবি কবে বল কাজলা কালো বন্ধু আমার, আসবি কবে বল। এখানে নয় গো সীমা ছাড়িয়ে তুমি আমি যাব গো হারিয়ে, এখানে নয় গো ওই সীমা ছাড়িয়ে তুমি আমি যাব গো হারিয়ে, যেখানে নির্জন বাতাসে শিহরণ, যেখানে নির্জন বাতাসে শিহরণ, ওই মনে ওই মনে এই মনে ওই মনে স্মৃতিটুকু রেখে যান, পাপিয়ার মন পিউ পিয়া রেখে যান, পাপিয়ার মন পিউ পিয়া রেখে যান, পাপিয়ার মন পিউ পিয়া রেখে যান। কেমন লাগলো? ভালো। সুরটা কি পেলে? আসলে তোমার এই গানের সুর, এই বাণী, এই কথা মানুষকে সবকিছু হারিয়ে দেয়, বিলিয়ে দেয়, কিন্তু কিছু কুড়িয়ে পায় না। কমো কদিন আগে তোমাদের ওই মেঠো পথ হয়ে হাঁটতে হাঁটতে শুনলাম এক কৃষক নাঙল চালাতে চালাতে গাইছে, কাছলা কালো বন্ধু আমার আসবি কবে বল। থামো, তোমাকেও দেখছি কেউ ভূতে পেয়েছে। সত্যি ঠিক বলেছো চিত্রা, আসলে গায়ের এই মাটির মায়ায় আমি ভুলে গেছি আমার অতীতকে। জীবনটাকে তুমি কোথায় নামিয়েছো কবু? সেদিন না ঠাট্টা করে তিনিও এই কথাই বলেছিল। তিনিটা কোন মহাপুরুষ? আরে তোমাদের শিব ঠাকুর। আমাদের শিব ঠাকুর? শোনো কবু, তোমাকে আমি একটা কথা বলে দিচ্ছি, ওই লম্পট মাতালটার নাম তুমি আমার সামনে করবে না, আমি তাকে ঘৃণা করি। ওই হেট হিম, আই হেট হিম। বাবা আচ্ছা, আমি আর শিব ঠাকুরের নাম বলবো না, হলো তো? হ্যাঁ, মনে থাকে জানো, আমার সঙ্গে সম্পর্ক রাখতে হলে শিব ঠাকুরের মায়া তোমাকে ত্যাগ করতে হবে। দেখো না, ছেড়ে দেব। মাতাল লম্পট লোফারটার অনেক অপরাধ আমি সহ্য করেছি, কিন্তু আর না, তাকে আমি এমন টাইট দেবো সে আর জীবনে আমার সামনে মাথা তুলতে পারবে না। তার বিস্তার আমি ভেঙে দেব। খুন 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 নয় তো কি? খুন নয় তো কি? যে ছেলেটার শরীরে শক্তি আছে তাই কোনো রকমে বেঁচে গেছে, যে হারে রক্ত বেরিয়েছে কোনো দুর্বল মানুষ হলে তো স্পট ডেথ হয়ে যেত। কার কথা বলছো দাদা? মদন, মদন আমার রেশন দোকানের কর্মচারী, তার মাথা ফাটিয়ে দিয়েছে। কে? আবার কে? সেই মাথার লম্পট দাদা। মদন বেচারা গরিবের ছেলে, মাথায় তার 1 ইঞ্চি গর্ত হয়ে গেছে। তার অপরাধ কি? ওই মাতন বাগদির নাতনি আদুরিকে রেশনের মাল দিতে একটু দেরি হয়েছে। আগে না বাবু, সেজন্য নয়। চুপ কর, চুপ কর, হতভাগা চুপ কর। ডাক্তার তোকে একদম কথা বলতে নিষেধ করে দিয়েছে। চুপ কর, চুপ কর, চুপ করে এখানে বস। আগে বাবু। রক্ত বন্ধ হয় আর করোনা দেখাতে হবে না, শিবিরটা তো তোমার বন্ধু। কি হলো বলো, যে মদন ইচ্ছে করে মাথাটা ফাটিয়ে তোমাকে দেখাতে নিয়ে এসছে? তুমি আমার উপর অনর্থ রাগ করছো। রাগ করছে? আমি তোমাকে 100 টাইমস নক করে বলেছি যে মাতালটাকে একটু শাসন করে দাও। ওকে শুধু শুধু বকছিস কেন? বেচারা নতুন এসেছে, সবকিছু না বুঝে শুনে কি কোনো কিছু করা উচিত হবে? তুমি মাতাল কি করতে পেরেছো দাদা? শুনেছি এই গ্রামে আসার পর থেকে ওই মাতালটা তোমার পিছু নিয়েছো, কি ব্যবস্থা করেছো? থানায় খবর দিয়েছি। আশ্চর্য, ছুঁচো মারতে একেবারে কামান দেখে বসে আছো। আমি যদি তুমি হতাম তাহলে সব পুলিশের হাঙ্গামা করতাম না। সামনের এই দেবদারু গাছে টেবিলটাকে বেঁধে আর চট করে চাবুক মেরে বুঝিয়ে দিতাম। ভদ্রলোকের সঙ্গে বাদবামি করার এই হচ্ছে শাস্তি।
সত্যি আপনি থানায় খবর দিয়েছেন? নিশ্চয়ই। মহিম গাঙ্গুলি কাঁচা কাজ করে না, সঙ্গে সঙ্গে আমি লোক পাঠিয়েছি দারোগা বাবু এখনই এলো বলে। আগে হ্যাঁ এলো বলে। যা যা বলেছিলাম ঠিক ঠিক বলেছো তো মোড়ল? বলেছি মানে আপনি যা বলেছেন তার চেয়ে বেশি এর অনেক বলে ফেলেছি। বেশি বলে আপনার লাভ? তুমি কে? এই মানে বাবু নাম না 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 তেমন কিছু বেশি আমি বলিনি। আমি চলি মহিমদা। বলছিলাম কি থানায় লোক পাঠিয়ে দারোগাবাবুকে আসতে বারণ করে দিই। বলো কি? বলো কি না মানে বলেন কি? শিবেকে তুমি চিনতে পারোনি? পারোনি না মানে পারোনি না মহিমদা, চিন্তা আমার ভুল হয়নি। এই গৌরীপুরে এসে গৌরীপুরে শিব ঠাকুরকে দেখে আমার দৃঢ় বিশ্বাস সত্যি তিনি যদি কোনো অন্যায় করে থাকে তাহলে নিজে এসে আপনার কাছে ক্ষমা চেয়ে যাবেন। চিনতে তোমার ভুল হয়ে গেছে। যতই ভুল হোক আমার মহিন্দা, গরম জলে যে ঘর পড়ে না এ বিশ্বাস আমার নির্ভুল, আমার নির্ভুল। গায়ের মাটিতে পা দিয়ে কুমুদ ছেলেটাও খারাপ হয়ে গেল। মদনা, এই মদনা, আচ্ছা দারোগাকে কি বলবি বলতো? বলবো ওজনে কম দিয়েছিলাম। এত করে শিখিয়ে দিলাম তবু কিছুতেই মনে হচ্ছে না। শিবের নামে যা শিখিয়ে দিয়েছেন তাই বলবি। আগে আগে মিছে কথা। উল্লু মিছে কথা তোকে এমনি এমনি বলতে হবে না। আগামী মাস থেকে মানে আগামী মাস থেকে ওই 5 টাকা মাইনে বেশি পাবি। আগে তাহলে বলবো। বলবি? শিব ঠাকুর মদ খেয়ে রেশনের দোকানে ঢুকে হ্যাঁ বলবি শিব ঠাকুর চোর করে। দেখতে হবে না। কি দেখতে হবে না? আগে বলছিলাম কি ওই জোর করে। চল মদন। হ্যাঁ বাবু। বলবি মেয়েদের লাইনে ঢুকে শিব ঠাকুর একটা একেবারে হাতে না 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 হচ্ছে না হচ্ছে না হচ্ছে না হচ্ছে না। তাহলে কিভাবে কেসটা সাজানো যায়? সত্যি কথা বলো তো আমারই বিপদ। পেয়েছি। যেভাবে আমি গভীর চিন্তা করছিলাম। চিত্রা আমার বোন। হ্যাঁ নিশ্চয়ই নিজের বোনের মতন বোন। সে তো ওই শিবের নামে হাড়ে হাড়ে চটা। চটা মানে সাপে মেউলে আদায় কাজ কলা। শোন মদন বাবু বলো, তুই বলবি দিদিমণিকে শিবে খারাপ কথা বলছিল, হঠাৎ তুই সেখানে গিয়ে পড়লি। দিদিমণিকে খারাপ কথা বলছে শুনে তুই তাকে ভালোভাবে নিষেধ করেছিলি, আর তুই নিষেধ করেছিলি বলে ওই রাস্তা থেকে একটা ইট ওর মাথায় পাঠিয়ে দিয়ে। জাদু ঘুঘু দেখেছো? ঘুঘুর কিন্তু যাও এবারে কিছুদিন হাজতে বাস করে দাও। কিন্তু সাক্ষী 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 তুমি তুমি আমি। আপনি তো জানেন প্রেসিডেন্ট বাবু সংসারে আমার বড্ড আবার মিলিয়ে দেবো মোড়ল। দেবে ধান নিয়ে যেও। কাল 2 বস্তা ধান নিয়ে যেও। কাল কিন্তু আজ থেকে যে আমার ঘরের চাল বাড়ন্ত আমার বল্টু সোনার মা বলছিল। ঠিক আছে ঠিক আছে তাহলে আজই নিয়ে যেও। নিয়ে যাব মানে সাক্ষ্যটা কেমন দিয়ে দেখুন। আমি বলবো হ্যাঁ হুজুর, আমি তখন চাঁদ মেখে তেল করতে উল্টে গেছি আমি তখন তেল মেখে চান করতে যাচ্ছিলাম। হঠাৎ দেখি মাতাল শিবে চিত্রা দিদিমণির ওই শাড়ি ধরে টানাটানি, ও শাড়ি ধরে টানাটানি করছিল না, তাহলে কি গায়ে হাত দিল? এই যা
গোয়াল ঘরে গিয়ে ওই বগনা বাছুরের পাশে গিয়ে বস, সে তোকে আদর করবে। তুই যা, তুই যা, দারোগা এলে তোকে ডাকবো, যা। বাবু মাথাটা খুব যন্ত্রণা করছে। যন্ত্রণা করছে তো আমি কি? না 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 না, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তুই তুই যা, আমি ব্যবস্থা করছি, যা। আচ্ছা বাবু। তাহলে আমি কি বলবো প্রেসিডেন্ট বাবু? বলবে এই ধানের সঙ্গে গোটা 10 টাকা দিতে হবে। টাকাটা আমি অবশ্য পরশুদিন ফেরত দিয়ে দেব। মহিম, ও মহিম, বলি মহিম আছো নাকি? হ্যাঁ আছেন। বেয়ান, আপনি এখানে দাঁড়ান, আমি দেখছি ব্যাপারটা কি। বলি কি ব্যাপার মহিম? শিবু একটা অন্যায় কাজ করে ফেলেছে, তা মদন কোথায় গেল, কোথায় সে? কেন মাথা ফাটিয়ে শান্তি হয়নি? তার মুন্ডুটাই কেটে নিয়ে যেতে চান মাস্টার মশাই? ছি মহিম, তুমি ওই কথা বলছো কেন? শিবু অন্যায় করেছে বলে ওর মা এসেছে মদনের কাছে ক্ষমা চেয়ে নিয়ে চিকিৎসার ব্যবস্থা করতে। মহিম গাঙ্গুলি কি ভিখারি? সে কি খেতে পায় না মনে করেছেন? জমি না হয় ওদের কিছু বেশি আছে, কিন্তু কাঁচা পয়সা আমার কিছু কম নেই মাস্টার মশাই। তোমার পয়সার গল্প আমরা শুনতে আসিনি মহিম, তুমি মদনকে একবার ডেকে দাও। না, সে আসবে না। কেন আসবে না মহিম? উনি এসেছে শুনলেই সে ছুটে চলে আসবে। না, মহিম, মদন ছেলেটা নির্দোষ, নির্দোষকে আঘাত করে শিবু যথেষ্ট অন্যায় করেছে। মদনকে আমি সঙ্গে করে নিয়ে যাব, তারপর সে তার কাছে ক্ষমা চেয়ে নিয়ে সে নিজে সঙ্গে করে নিয়ে গিয়ে তার চিকিৎসার ব্যবস্থা করবে। এই না হলে মা। তুমি থামো মোড়ল। ভগবতী মায়ের বিদ্যাসাগর ছেলে। মহিম, তুমি ভদ্রভাবে কথা বলতে ভুলে গেছো। মাস্টার মশাই, সাধারণ সৌজন্য বুটটুকু হারিয়ে ফেলেছো কলকাতায় লোহার ব্যবসা করে। কি বলতে চান আপনি? উনি হচ্ছে তোমার কাকিমা, সম্বন্ধে গুরুজন। তোমার মা ওনার সঙ্গে সই পাঠিয়েছিলেন, তাছাড়া উনি তো তোমার সঙ্গে কোনো দুর্ব্যবহার করেনি। জান জান, বাজে কথা বলবেন না। বেআই মশাই আসুন, কার সঙ্গে কথা বলছে? বললে ঠিকই বলেছে মহিম, আমি ভাবতে পারছি না তুমি এত কথা শিখলে কি করে। মানুষকে ঠকাবার এমন চৌকস বুদ্ধি তোমার হলো কি করে? বাবা, আবার ইংরাজিও শিখে ফেলেছো। অথচ আমার বেশ মনে আছে ক্লাসের লাস্ট বেঞ্চিতে বসে বসে ঢুলতে পড়া দিতে পারছে না। জোরে কথা বললে চোখ দিয়ে জল গড়িয়ে পড়তো। আর আজ বেঞ্চে বসে নিরীহ গরিব মাস্টারদের টাকার পাট দিয়ে ফোঁটা ফোঁটা করে জল ছড়াচ্ছে। আসুন দারোগা বাবু, আসুন। নমস্কার, আপনি হচ্ছে প্রেসিডেন্ট মহিম গাঙ্গুলি? হ্যাঁ স্যার। কি ব্যাপার বলুন তো মশাই, হঠাৎ এই জরুরি? এরা কারা? উনি আমাদের গ্রামের প্রাক্তন মাস্টার মশাই, আর ইনি হলেন মহাপুরুষ শিব ঠাকুরের মা। ও আচ্ছা, উনি তাহলে এই মহাপুরুষ শিব ঠাকুরের মা। ভাবে কথা বলবেন দারোগা বাবু। আচ্ছা, ব্যাপারটা তাহলে পরিষ্কার হয়ে গেল। বুঝতেই তো পারছেন স্যার, ছেলের কাজের জন্য মা আমার কাছে এসেছেন ক্ষমা চাইতে। না, তোমার কাছে ক্ষমা শিবুর মা কোনোদিনও চাইবে না। মদন ছেলেটা নির্দোষ, নির্দোষকে আঘাত করেছে শুনে আমার বুকটা কেঁদে উঠেছিল। এখন আমার মনে হচ্ছে শিবু যদি তোমার মাথাটা ফাটিয়ে দিত তাহলে যতখানি দুঃখ পেয়েছি তার 10 গুণ আনন্দে বুকটা আমার ভরে যেত, ভরে যেত। আসল বেআই মশাই, এত সাহস, শালি আসপর্দা তো কম নয়। মুখ সামলে কথা বলবে। গাল দেবার জন্য সরকার আপনাকে মাইনে দিচ্ছে না, মাইনে দিচ্ছে কাজ করার জন্যে। নমস্কার।
বলবি? আমার নাম হচ্ছে এই বরেন দত্ত। তোমাদের ওই ঢিলে নাটগুলো আমি যদি না টাইট দিতে না দূর মশাই, শালা সর্দি লেগে গেছে। আর বলবেন না মশাই, আমার ওই বাবা এই নষ্টিনও পছন্দ করে না। তাই বুঝি? তাই বুঝি? তুমি না আমাকে এই খবর দিতে গিয়েছিলে? আগে হ্যাঁ স্যার, উনি হলেন মেন উইটনেস। বাই দ্য বাই, ছেলেটিকে ডাকবো? কেন? দেখবেন না কি সাংঘাতিক ভাবে মেরেছে। রক্তে একেবারে ভেসে যাচ্ছে। এই জ্ঞান হারায়নি তো? না। আর ডাক্তার দেখাতে হয়নি? আগে না, এই না। আরে তুমি যে বললে প্রেসিডেন্ট বাবুর পুকুরে বড় বড় মাছ আছে, সত্যি? আগে হ্যাঁ স্যার, সত্যি। কালই দুটো পাঠিয়ে দেবো। আরে দেবেন মশাই, দেবেন। আমার ওই বাবার এই বড় মাছের পেটি ছাড়া খায় না। আর এই মাছের তেল দিয়ে কুমড়ো ডাটা চচ্চড়ি কি যে হাই ক্লাস কানে মশাই, কি আর বলুন। হ্যাঁ বাবু। এখনো গিয়ে পঞ্চাবাগদিকে বলে এসো কাল সকালে দুটো বড় বড় মাছ ধরতে হবে। আগে সাক্ষী। সাক্ষী পরে হবে। আমার সাক্ষীরা কিন্তু নিতে হবে দারোগা বাবু। আমি নিজের চোখে দেখেছি। আমি তখন চান মেখে উল্টে গেছি। আমি তখন তেল মেখে চান করতে যাচ্ছিলাম। সেই সময় সত্যি কথা বলবি? মিথ্যা ছাড়া সত্যি কথা ফের উল্টে গেছি। মানে সত্যি ছাড়া মিথ্যে কথা বলে না। হ্যাঁ, যে কথা বলছিলাম, আমার ওই মামাতো বোনের বিয়েতে আমার ওয়াইফ ধোঁকার ডালনা যা রান্না করেছিল মশাই, এখনো আমার মুখে নিশ্চয়ই বলবো। বলে যাক না, হাসান যাত্রা হয়ে গেলেই সিধা কথা বলে দেবো। বেহুলা আছে যাচ্ছে সাজ ঘরে এক পাল পুরুষের মাঝে বাঁ হাতে আয়না ধরে কপালে টিপ না গাচ্ছে। নাগিয়ে দাও শিব ঠাকুর, নাগিয়ে দাও। আরে হাত করছেন কেন? এই সঞ্জে থেকে এই মেয়েগুলো চট পেতে বসে আছে। এই মলো, এই কাজ ছেলে আবার কাঁদছে রে। এই ওকে দুধ দে, দুধ দে। আরে জটা, তা তুই এখনো সাজলি না? কাট পাট করবি তুই? আমি ও সব পাট পাট করবো না। কি করে করবি? ওই প্রেসিডেন্ট বাবুর পাট কেচে কেচে তো তোর গায়ে গতরে ব্যথা হয়ে দাদু। হ্যাঁ জটা, তুই যাসনি কেন আমার ঘরকে? মতিকাটা মাল এক পো খেলেই তো আবার চাঙ্গা হয়ে উঠতিস। আর সেবারে সাইতে থেকে কেষ্ট যাত্রার দল এসেছিল, সেই দলের বিন্দে আমার মাল খেয়ে সে কি গানই না গাইল রে জটা। আরে জটা, ওই আদুরি বেহুলার পাঠ করছে বলে তোর রাগ হচ্ছে? হবে না, ওই এক পাল পুরুষের মাঝে মাত্র একটা মেয়ে, কাজটা কি ভালো হচ্ছে দাদু? না, মোটেই ভালো হচ্ছে। যেতই হোক মেয়ে মানুষ তো। নিশ্চয় 100 বার, 100 বার আমি হারামজাদিকে মানা করে, তবু ছড়ি শুনলো না আমার কথা। তুমি বলো দাদু, এই আগুনের কাছে ঘি থাকলে কি হয়? ঘি
পারি। তুমি কিন্তু এই আদুরিকে শাসন করে দিও দাদু। আমার সঙ্গে বিয়ে হলে তো আমি আর এ পাড়া দিয়ে আসতেই দেবো না। কখন না? কেন আসতে দিবি? তাহলে তো তোমার সঙ্গেও দেখা হবে না চাচা। হ্যাঁ হ্যাঁ, তাও তো বটে। এই জটা নিশ্চয়ই আসতে দিতে হবে। শালা বিয়ে করেছে বলে শালা একবারে নাশায় হয়ে আমার লাদিনী সকাল সন্ধ্যে আর দুপুরে যে কোন খুশি তখন আসবে, তাতে তোর বাবা না পোষায় শালা বউ ছেড়ে। আদুরির কি বিয়ে হয়ে গেছে দাদু? যা মরো, বিয়ে আবার করো, এখনো সম্বন্ধই হয় নাই। বুঝেছি। তাহলে জটা ভাই তুমি আজে বাজে কথা বলছো কেন? একদম বলবি না বলে দিচ্ছি। আদুরি, হাসিনা, লখায়ের মা, হোসেনের চাচি, এদের সকলের লেখাপড়া শিখবার জন্য আমরা একটা নাইট স্কুল করবো ভাবছি। খুব ভালো কথা। হ্যাঁ, শিব ঠাকুরও বলছিল আমাদিকেও নাকি লেখাপড়া শিখতে হবে। নিশ্চয়, একদিন পুরুষরা পড়বে আর একদিন মেয়েরা পড়বে। দেশের বুক থেকে নিরক্ষরতা দূরীকরণ আগে দরকার। ভারতবর্ষের কোটি কোটি মানুষ আজ নিরক্ষরতার অন্ধকারে ডুবে আছে। তাই বলে ওই বড় বড় মেয়েরা লেখাপড়া শিখবে? কি হবে ওই লেখাপড়া শিখে? হবে চাচা, হবে। অসংখ্য অন্ধ মানুষ আলোর ঠিকানা পাবে। নিশ্চয়ই পাবে। কেন পাবে? ও ভালো কথা না, মোটেও ভালো কথা নয়। হ্যাঁ, ভালো কথা। না, ভালো কথা নয়। বলছি ভালো কথা। বলছি ভালো কথা নয়। ভালো। তোমরা ঝগড়া বন্ধ করো, বসে পড়ো। সবাই চুপ করে বসো। এই শালা জটা, চেঁচাচ্ছিস কেন? চুপ করে বস। এখনই আমাদের ভাষণ যাত্রা আরম্ভ হবে। হ্যাঁ, খুব ভালো, খুব ভালো। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি ওইখানে গিয়ে চুপচাপ বসছি। নাটক আর ঘুম নষ্ট করে ওই ভাষণ যাত্রা শুনছে। কোনের লাইটটা শালা টিপ টিপ করছে, যন্ত্র সব পড়ে গেছে। এই শালা গোবলা, ঘন্টা দে। ঘটক ঠাকুর বলেছে সাতনুরো বেড়ার জালে নোয়ার গলায় সেদ্ধ করতে হবে। যে পারবে সেই হবে সতী মায়ের সতী মেয়ে। আর সেই জন্যেই জলানিতে যায় বেহুলা তার নাকি নয়। তবে কিসের লেগে কি জিজ্ঞাসা করছো? বলছি তুমি কে? আমি হলাম সাহেব এনার্জি বেহুলা। বেহুলা? তুমি কে তা তো বললে না। আমি চাঁদ সওদাগরের ছেলে লখিন্দর। লখিন্দর? আমি এবার মলে মাটি হব, তোমার ভাইয়ের কাছে যাব। এবার মলে মাটি হব, তোমার ভাইয়ের কাছে যাব। মনের মতো কলসি হয়ে, মনের মতো
এবার মোলে সোনা হব শেখরা ভাইয়ের কাছে যাব এবার মোলে সোনা হব শেখরা ভাইয়ের কাছে যাব আংটি চুড়ি কাকন হয়ে আংটি চুড়ি কাকন হইব তোমার হাতে জলানিতে যাইবে হুনা কত দিকে কত দিকে মা কাকে তার মাটি কান কাঁধে তার গামছা গো মা কাকে তার কান কাঁধে তার গামছা গো জলানি যাইবে হুলা কত দিকে গো জলানি যাইবে হুলা কত দিকে গো জলানি যাইবে না 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 কিছুতেই দেব না পূজা চ্যাং মরি কানে কি শাস্তি দিবি মোরে না না হে ভয় একে একে পুত্রগণে মোর চ্যাং মরি করেছিস দংশন একমাত্র বেঁচে আছে লখাই আমার না দূর হ সম্মুখ হইতে তার লঘুরা ঘাতে পালাবার চেষ্টা করলে মাথার খুলি তোর উড়িয়ে দেব মামনসর বদলে বাবা দারোগা তুই উল্লুকের আদম তাহলে বললো তোরই নাম তো শিবে আমার নাম শিবে কারবার তাহলে তুই ভালোই চালাচ্ছিস ওই মদ মেয়ে মানুষ নিয়ে ওই হইচই করে গ্রামের শান্তি ভঙ্গ নষ্ট করছিস ইডিয়েট কোথাকার 100 বার ইডিয়েট শালা 200 বার ইডিয়েট কিন্তু আপনি হঠাৎ এখানে কেন গুড নাইট মিস্টার দত্ত তা আপনি হঠাৎ এখানে এই মনসার ভাষণ শুনতে এসেছিলাম বলেন কি স্যার যত সবাই চোর গুন্ডা বদমাইশের মাঝখানে সরি স্যার ঠান্ডা লেগে গেছে ডোন্ট মাইন্ড আমি এই একটি নস্যি নিচ্ছি তাই আপনি না আমার অভ্যাস নাই আমারও ছিল না স্যার ভেরি ব্যাড হ্যাবিট আমার ওয়াইফ এদের আনন্দটুকু আপনি নষ্ট করে দিলেন কেন আর বলবেন না স্যার ওই বেটা শিবে যত হচ্ছে নষ্টের মূল দেব বেটাকে রাস্কেল কোথাকার আরে ভদ্রলোকের মেয়ের সঙ্গে ইয়ার্কি আর এই মদন বেটা মানা করেছিল বলে আরে ইট মেরে তার মাথাটা ফাটিয়ে দেওয়া হয়েছে শালা এ তো ধানভান্তে শিবের গীত এই চুপ কর এসব কথা আপনাকে কে বলেছে কেন যার বোনের সঙ্গে ও ইয়ার্কি করেছে আই মিন ওই প্রেসিডেন্ট বাবু বলেছেন আপনি ফিরে যান অফিসার লোকটা আমাকে কোনোদিন অশ্লীল কথা বলেনি আমার মুখের দিকে চেয়ে তাকায়নি দাদা যা বলছে সম্পূর্ণ মিথ্যে বলছে লোকটা সম্পূর্ণ নির্দোষ তাহলে ওই মদনের মাথা অন্য কারণে ফেটেছে কারণটা কি কারণটা খুঁজে বার করা আপনার ডিউটি সেটা আমার নয় চিত্রা যদিও আমি আদরি আর মদনকে জিজ্ঞেস করে সব কথা জেনে নিয়েছি ছোট লোকের বাচ্চারা তোকে মিশে কথা বলেছে তুমি কেমন ভদ্রলোক দাদা একটা নির্দোষ মানুষকে পুলিশের পেছনে লেলিয়ে দিয়েছো চিত্রা চিত্রা সত্যি কথা বলতে কখনো ভয় পায় না দাদা সে যা বলে সামনাসামনি বলে তোমার মতো পিছন থেকে ছুরি মেরে শত্রুকে মারতে সে কখনো শেখেনি দাদা এই বেটা এতগুলো লোকের সামনে দাঁড়িয়ে তুমি দাদাকে অসম্মান করতো এটা তোমার কোন দেশের শিক্ষা শালা শহরে কলেজে লেখাপড়া শিখেছো হাজার কায়দায় শাড়ি পরতে শিখেছো অথচ গুরুজনদের সম্মান করতে শিখোনি কোথায় থাকলো সম্মান
গেল তো অপমান করে। অমনি অপমান যদি 10 বছর আগে তোমরা করতে দাদা, তাহলে আজকের এই অপমানটা আমাকে সহ্য করতে হতো না দাদা, আমাকে সহ্য করতে হতো। কারেক্ট মহিদা, চিত্রা কিন্তু ঠিক কথাই বলে গেল। থানায় খবর দেয় আপনার কিন্তু ভুল হয়েছে। তুমি একটু সাহায্য করলে আর ভুলটা হতো না। তার মানে এই চিত্রাকে তুমি যদি একটু বুঝিয়ে বলতে। চিত্রাই তো আমাদের বুঝিয়ে দিয়ে গেল মহিন্দা। কি? প্রত্যেকটা মানুষের হৃদয়ের কোণে লুকিয়ে থাকে এক সত্যের আলো। লোভ, লালসা, আত্মসুখের কালো অন্ধকার যতই তাকে নিভিয়ে দেওয়ার চেষ্টা করুন না কেন, একদিন না একদিন সেই সত্যের আলোয় মুছিয়ে দেয় মানুষের জীবনে লুকিয়ে থাকা কালো অন্ধকার। মহিন্দা, কালো অন্ধকার। মাছটাকে চারে এনেও কাঁদতে পারলাম না। ভালো কথা মনে করে দিয়েছে। আর ওই মাছের সঙ্গে কিছু সরু ওই বালাম চাল পাঠিয়ে দেবেন। আমার ওয়াইফকে তো চেনেন না, বড় বড় ভালো ভালো বাবুজির কানও কেটে দিতে পারে। আসুন স্যার, আসুন আসুন, আপনার সঙ্গে আমার কথা আছে। ইন্দ্রটাকে সরিয়ে দিয়ে শিবের একদিকের পাঁজর আমি ভেঙে দিয়েছি, যেমন করেই হোক আরেক দিকের আসুন আসুন স্যার, আসুন। চাল, মাল, বোঝা, টাকার সঙ্গে দুটো তাজা মুরগিও আমি আপনাকে দেবো। আপনি শুধু দয়া